হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টারে তোমাদের যে বলা যেতে পারে আন্তর্জাতিক গল্প অংশটি রয়েছে বাংলা বিষয়ে, সেই গল্পটির আজকে প্রথম পর্বের আলোচনা। যে গল্পটি দেওয়া হয়েছে সেটি হচ্ছে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো। এই যে গল্পটি রয়েছে তার আজকে প্রথম পর্বের আলোচনা নিয়ে আমরা ভিডিওটা করছি, যেখানে এই যে গল্পটি রয়েছে তার মূল যে নির্যাস, গল্পটার মূল কি বলা হয়েছে, গল্পটার উৎস কি, সম্পূর্ণটা কিন্তু তথ্য সহকারে লাইন বাই লাইন বইয়ের টেক্সট পাঠ করে তোমাদের সামনে ক্লাসটা করানো হবে। শুরু করার আগে বলবো অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে, কারণ যদি একটা জায়গাও আমরা স্কিপ করে যাই তাহলে কিন্তু গল্পটার যে কোনো তথ্য থেকে তোমরা মিস করে যাবে। তার জন্য ভিডিওটাকে পুরোটা দেখতে হবে, ধৈর্য ধরে দেখতে হবে, এবং বই টেক্সট বই যেটা রয়েছে তোমরা স্কুল থেকে পেয়েছো সেটাও কিন্তু সঙ্গে যদি তোমরা পাশে নিয়ে নাও তাহলে কিন্তু খুবই ভালো হয়। তো চলো দেরি না করে মূল আলোচনার দিকে প্রবেশ করা যাক। একটা প্রচ্ছদ তোমরা এখানে দেখতে পাচ্ছ, বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো। আজকে এই গল্পটি তোমাদের পাঠ্য। চলো শুরু করা যাক। তো লেখক পরিচিতি আমি যেটা করি সবসময়, যে কোনো গল্প, গদ্য, কবিতা পড়ানোর আগে তার লেখক পরিচিতি অংশটা কিন্তু অবশ্যই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তার কারণ যিনি লিখেছেন তার সম্পর্কে তোমাদের জানাটা তো প্রথমত দরকার, দ্বিতীয়ত হচ্ছে যেহেতু ক্লাস 11-এর প্রশ্ন তোমাদের স্কুলই করছে, অর্থাৎ স্কুলের রেসপেক্টেড টিচাররাই করছেন, তাই তারা কবি পরিচিতি বা লেখক পরিচিতি অংশ থেকে প্রশ্ন দেবে না এমন কিন্তু কোনো কথা নেই। তারা ওখান থেকে প্রশ্ন দিতেই পারেন, তাই সেই জায়গাটাও ভালো করে তোমাদের খেয়াল রাখাটা কিন্তু জরুরি। তো চলো লেখক পরিচিতি সম্পর্কে সামান্য জেনে নেওয়া যাক। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের জন্ম 1927 সালে এবং মৃত্যু 2014 সালে। জন্ম দক্ষিণ আমেরিকার কলম্বিয়ার আরকাটাকায়। দীর্ঘদিন সাংবাদিক হিসেবে দক্ষিণ আমেরিকার ও ইউরোপের বিভিন্ন স্থানে তিনি কাটিয়েছেন। মূলত ঔপন্যাসিক হিসেবে তিনি খ্যাতি লাভ করেছেন। গদ্য সাহিত্যে তিনি জাদু বাস্তবতা, অর্থাৎ কি জাদু বাস্তবতা, একটা যে ম্যাজিক্যাল গল্প, যে গদ্যের মধ্যে ম্যাজিক দিয়ে কোনো গদ্য রচনা করা যেতে পারে এবং তাকে বাস্তবের রূপ দান করা যেতে পারে, সেই রকম ধরনের যে একটা রূপকল্প বা কল্পচিত জাদু বাস্তবতার গল্প, সেই ধরনের ধারার তিনি প্রধান প্রবক্তা। মানে এই গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের থেকে প্রথম এই জাদু বাস্তবতা ধরনের গল্পের কিন্তু সূচনা হয়েছিল। 100 বছরের নিঃসঙ্গতা, কলেরার দিনগুলিতে প্রেম, কর্নেলকে কেউ চিঠি লেখে না, চিলিতে গোপনে, বিপন্ন এক নাবিকের গল্প, এই শহরে কোনো চোর নেই প্রভৃতি তার বিখ্যাত রচনা। 1982 সালে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে। তার জাদু বাস্তবতা ধারার পাঠ্য আমাদের পাঠ্যের কথা বলছে, অর্থাৎ বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো এই জাদু বাস্তবতা ধারারই একটি গল্প। সেই ধারারই পাঠ্য আমাদের গল্পটি, ছোট গল্পটি এই শহরে কোনো চোর নেই থেকে নেওয়া হয়েছে। তাহলে উৎস গ্রন্থটা সহজেই আমরা বুঝতে পারছি, এই শহরে কোনো চোর নেই এই নামক গল্পগ্রন্থ থেকে আমাদের পাঠ্য বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো গল্পটি গৃহীত হয়েছে। তো চলো এবার একটু উৎস পরিচয় সম্পর্কে জেনে নেওয়া যাক। লেখক পরিচিতি তো জানা গেল। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের লেখা মূল স্প্যানিশ ভাষার গল্প। গল্পটি যেটা আমাদের আজকের পাঠ্য বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো, সেটি মূলত কোন ভাষায় রচিত হয়েছিল? স্প্যানিশ ভাষায় রচিত হয়েছিল, মাথায় রাখতে হবে। স্প্যানিশ ভাষায় রচিত গল্প, যার নাম হচ্ছে, একটু উচ্চারণটা ভালো করে খেয়াল করবে, অন সেনিয়র মুয়ে ভিয়েজো কোন উনাস এলাস এনরমাস। ঠিক আছে, এটা স্প্যানিশ ভাষায় লেখা মূল গল্পটার নাম, যেটা গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ লিখেছিলেন। তার মূল যে গল্পটা তার নাম হচ্ছে অন সেনিয়র মিয়ে ভিয়েজো কোন উনাস এলাস এনরমাস। এই গল্পটির মূল স্প্যানিশ নাম। এর ইংরেজি অনুবাদ করলে দাঁড়ায় কি? দাঁড়ায় এ ভেরি ওল্ড ম্যান উইথ এনরমাস উইংস। এইটির ইংরেজি অনুবাদ। এর বাংলা অনুবাদ বা ভাষান্তর করেছেন প্রখ্যাত সাহিত্যিক মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং নাম দিয়েছেন বিশাল ডানাওয়ালা এক থুত্থুরে বুড়ো। এই যে অনুদিত গল্পটি, সেই অনুদিত গল্পটি এ শহরে কোনো চোর নেই ও অন্যান্য গল্প শীর্ষক সংকলনের অন্তর্ভুক্ত। তাহলে এটার মূল যে উৎস সেটা বোঝা গেল। গাব্রিয়েল গার্সিয়া মার্কেজের যিনি
গল্পটি লিখেছিলেন মূল স্প্যানিশ ভাষায়, সেটির নাম হচ্ছে উন সেনিয়র মুয়ে ভিয়েজো কোন উনাস এলাস ইনরমাস। এটি ইংরেজিতে করলে দাঁড়াবে এ ভেরি ওল্ড ম্যান উইথ ইনরমাস উইংস। এটির বাংলা ভাবানুবাদ করেছেন মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং নাম দিয়েছেন বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো। অনুদিত যে গল্পটি সেটি এখানে বা এ শহরে কোনো চোর নেই ও অন্যান্য গল্প শীর্ষক গল্প সংকলন থেকে গৃহীত হয়েছে আমাদের পাঠ্যে। ঠিক আছে, তো চলো এবার আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাই, যেখানে তোমরা যদি একটু টেক্সট বইটা তোমাদের পাশে খুলে নাও তাহলে কিন্তু খুব সুবিধা হয় এই আলোচনাটার ক্ষেত্রে। ঠিক আছে, কারণ যেভাবে আমি পড়াচ্ছি প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে কোন জায়গা থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, কোন জায়গাটা গুরুত্বপূর্ণ, সেগুলো একটু ভালো করে দাগাবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। বৃষ্টির তৃতীয় দিনে ওরা বাড়ির ভেতরে এতই কাকড়া মেরেছিল যে পেলাইওকে ভিজে একসা উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ফেলে দিতে হয়েছিল। কারণ সারা রাত ধরে নবজাত শিশুটির ছিল জ্বর, আর ওরা ভেবেছিল জ্বরটা হয়েছে ওই পচা বদগন্ধটার দরুন। প্রথমেই গল্পটার শুরুতে আমরা একটা বৃষ্টির দিনের কথা পাচ্ছি, একটা বর্ষণ মুখর একটা সাল বা ঋতু এরকম কথা পাচ্ছি, যেখানে বলছে বৃষ্টির তৃতীয় দিনে, মানে কি বৃষ্টি হচ্ছে এমন 3 দিন প্রায় পেরিয়ে গেছে। বৃষ্টির তৃতীয় দিনে ওরা, এখানে বলতে দুজন চরিত্রের কথা বলছে, কয়েকজন চরিত্রের কথা, তার আমরা নামটা পরে পাচ্ছি। কততম দিনে না, বৃষ্টির তৃতীয় দিনে ওরা কি করছে, বাড়ির ভেতরে তারা এতই কাঁকড়া মেরেছিল। সমুদ্র তীরবর্তী এলাকায় থাকে যাদের কথা বলা হচ্ছে, হতে পারে আমরা জানবো পরে। তো তারা তাদের বাড়িতে উঠে আসা অনেক কাঁকড়াকে বৃষ্টির তৃতীয় দিনে মেরেছিল বিতরণের জন্য। পেলাইওকে উঠোন পেরিয়ে গিয়ে সেগুলোকে সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে হয়েছিল। এখানে প্রথম যে চরিত্রের আমরা কথা পাচ্ছি তার নাম হচ্ছে পেলাইও। খুব ভালো করে খেয়াল রাখবে, পেলাইও কি করলো, বৃষ্টির তৃতীয় দিনে তার বাড়িতে উঠে আসা যে কাঁকড়াগুলো ছিল সেই কাঁকড়াগুলোকে মেরেছিল 3 দিন ধরে যে বৃষ্টির দিনগুলো চলছে, এবং মেরে মেরে জমিয়ে রাখার ফলে, যেহেতু প্রবল বৃষ্টি হচ্ছে তার কারণে মেরে মেরে জমিয়ে রাখছিল এবং সেখান থেকে একটা উদ্ভট গন্ধ উঠছিল। সেই বৃষ্টির তৃতীয় দিনেই পেলাইওকে সেই সমস্ত মরা কাঁকড়াগুলোকে কি করতে ছিল, পাজাকোলা করে বেঁধে একেবারে যেটা ভিজে গেছে একসা উঠোন, ভিজে একসা মানে 3 দিন যাবৎ বৃষ্টি হলে উঠোনের যেরকম দুরবস্থা হতে পারে ঠিক সেই রকম দুরবস্থায় পেরিয়ে গিয়ে সেগুলোকে কোথায় ফেলে দিয়ে আসতে হয়েছিল, সমুদ্রে ফেলে দিয়ে আসতে হয়েছিল। তার কারণ কি, সারা রাত ধরে নবজাত শিশুটি, নবজাত শিশু মানে কি নতুন জন্মেছে, সদ্যজাত, একদম জন্মানো, এই যে পেলাইও যে চরিত্রের কথা বলছে তার বাড়িতে হয়তো কোনো বাচ্চা রয়েছে, সেই নবজাত শিশুটির নাকি সারা রাত ধরে গভীর জ্বর, ভীষণ জ্বর হয়েছিল। আর ওরা ভেবেছিল এই জ্বরটা কিসের জন্য হয়েছে না, ওই পচা গন্ধটার দরুন। তো ওরা বলছি, ওরা শব্দটার দ্বারা তো আমরা এক বচনের বেশি অর্থে বুঝিয়ে থাকি, কিন্তু এখানে একজন চরিত্র পেলাম পেলাইও, তাহলে আর একজন চরিত্র কোথায়, প্রশ্ন আসতে পারে। আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য। তো পেলাইওকে কি করতে হয়েছিল, এখান থেকে শর্ট কোশ্চেন আমরা পাচ্ছি, কোন দিন, বৃষ্টির তৃতীয় দিনে কাঁকড়া মেরে সে কি করতে গিয়েছিল, সমুদ্রে ছুঁড়ে ফেলে দিতে গিয়েছিল। কারণ তাদের ধারণা হয়েছিল এই কাঁকড়ার বদগন্ধ থেকে তাদের নবজাত শিশুটির প্রচন্ড অত্যন্ত জ্বর হয়েছিল। মঙ্গলবার থেকেই সারা জগৎ কেমন বিষণ্ণ হয়ে আছে। কোন বার থেকে, ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য মঙ্গলবার থেকে কি হয়ে রয়েছে না, সারা জগৎ কেমন যেন বিষণ্ণ হয়ে রয়েছে। বিষণ্ণ মানে কি, মন মরা, ঠিক আছে, আনমনা হয়ে রয়েছে, দুঃখিত হয়ে রয়েছে। সমুদ্র আর আকাশ এক হয়ে উঠেছে, একটা ছাই ধূসর বস্তু। সমুদ্র এবং আকাশ 3 দিন 4 দিন ধরে যদি বৃষ্টি চলে তাহলে সমুদ্র এবং আকাশের মধ্যে খুব একটা পার্থক্য লক্ষ্য করা যাবে না। দেখবে বৃষ্টির সময় যখন প্রবল বর্ষণ হয় তখন চারিদিকটা কেমন একটা ঝাপসা কুয়াশা সাদা আস্তরণে ঢেকে যায় না। তাই কবি যেন বা লেখক যেন এখানে সেইটাই প্রতিকায়িত করছেন, বলছেন সমুদ্র এবং আকাশ যেন হয়ে উঠেছে একটা ছাই ধূসর বস্তু। দুটো একসাথে এমন ভাবে মিশে গেছে যেন একটা ছাই রঙের ধূসর বস্তুতে পরিণত করছে। আর বেলাভূমির বালি মার্চের রাত্রিরে যা ঝকঝক করে গুঁড়ো গুঁড়ো আলোর মতো হয়ে উঠেছে কাদা আর পচা খোলকমাত যুক্ত এক ভাবে সেদ্ধ হওয়া দগদগে স্তূপ। আর বেলাভূমি, বেলাভূমির মানে কি, যে বালুকাময় ভূমি বলা হয়, সি বিচ বলি, ঠিক আছে,
সেই সি বিচ ইংরেজিতে যাকে বলি সেই জায়গাটা হয়ে উঠেছে বেলাভূমি, অর্থাৎ বালিযুক্ত ভূমি হয়ে উঠেছে। তার মধ্যে বালি, যে বেলাভূমিটার বালি রয়েছে অর্থাৎ সি বিচের বালি, সেটা কি হয়ে গেছে? বালি মার্চের রাত্রিরে যা ঝকঝকে করে গুঁড়ো আলোর মতো, মার্চ মাসের রাত্রে, কোন মাস মাথায় রাখতে হবে, সমুদ্র তীরবর্তী বালিটা মার্চ মাসের রাত্রিরে যেটা উজ্জ্বল আলোর মতো ঝকঝক করে, মানে একেবারে সুন্দর সুষ্ঠু ঝরঝরে আলোর মতো দেখায় যে বালিটিকে, সেই বালিটি আজকে কিসে 3 দিন 4 দিন যাবৎ বৃষ্টিতে কি পরিণত হয়েছে না, হয়ে উঠেছে কাদা আর পচা খোলক মাছের এক ভাপে সিদ্ধ হওয়া গন্ধের দগদগে স্তূপ। সেই বালিটা যেন, যেই বালি মার্চের রাত্রিবেলা সুন্দর আলোর মতো ঝরঝরে আলোর মতো চকচক করে, সেই মানে কি বলবো ভালো বালিটাই আজকে এত বৃষ্টির কারণে কাদা পচা মিশে গিয়ে তার মধ্যে খোলকযুক্ত শামুক টামুক বিভিন্ন খোলকযুক্ত প্রাণী একসাথে হয়ে গিয়ে একটা বলা যেতে পারে দম বন্ধ করা পরিবেশের গন্ধযুক্ত, যেন মনে হচ্ছে কি ভাপে সেদ্ধ হওয়া। কিসের ভাপে না, খোলক মাছগুলো ভাপে সেদ্ধ করলে যেরকম দুর্গন্ধ বেরোয়, ওই রকম কাদা পচা বালি এবং ওই সেই খোলক মাছ সেদ্ধর গন্ধ মনে হচ্ছে এক জায়গায় যেন হয়ে গিয়ে একটা দুর্গন্ধের সৃষ্টি করছে ওই পরিবেশটায়। মানে কি, এই যে পেলাইয়র কথা বললো, সেই পেলাইয় নিশ্চয়ই কোনো সমুদ্র তীরবর্তী অঞ্চলেই থাকে, যার কারণে বৃষ্টির সময় তাদের এই অঞ্চলটা এরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছে। দুপুরবেলাতে আলো এমন দুর্বল যে পেলাইয় যখন কাঁকড়াগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে বাড়ি ফিরছিল, তার পক্ষে দেখাই মুশকিল ছিল উঠোনের পেছনের কোণটায় কি সেটা ছটফট করে নড়তে নড়তে কাতরাচ্ছে। বলছে দুপুরবেলাটা যেন রাত্রের সমান, রাত্রি দুপুর সকালের জন্য কোনো ভেদাভেদ নেই। বিগত কয়েকদিন ধরে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে যেন দুপুরবেলাতেও আলো এমন দুর্বল হয়ে এসেছে। তখন যখন পেলাইয় কাঁকড়াগুলোকে সমুদ্রের জলে ফেলে দিয়ে ফিরছিল, তখন এতটাই আলো ম্লান, এতটাই অন্ধকারাচ্ছন্ন চারিদিকের পরিবেশটা যে সে ঠিক করে খেয়ালই করতে পারলো না যে উঠোনের পিছনে যে কোণটা রয়েছে সেই কোণায় ওটা কি যেন ছটফট করছে এবং নড়ছে কাতরাচ্ছে। তাদের বাড়ির পেছনের উঠোনে যে একটা ছোট্ট কোণা ছিল, সেই কোণায় যে কিছু বস্তু নড়ছে, ছটফট করছে, কাতরাচ্ছে, সেই অন্ধকারপূর্ণ একটা পরিবেশে বা চারিপাশের যে একটা অন্ধকার মানে বাতাবরণ রয়েছে, তাতে যেন সে লক্ষ্যই করতে পারলো না সেই ঘটনাটা। তাকে খুব কাছে গিয়ে তবেই দেখতে হয়েছিল যে এক বুড়ো, খুবই থুরথুরে বুড়ো, কাদার মধ্যে মুখ গুজে উপুর হয়ে শুয়ে আছে, আর তার প্রচন্ড সব চেষ্টা সত্ত্বেও কিছুতেই উঠতে পারছে না। তার বিশাল 2 ডানায় কেবলই বাধা পেয়ে যাচ্ছে। তাহলে সেখানে ছটফট করছিল, সে দেখলো গিয়ে একটু কাছে গিয়ে, দূর থেকে যেহেতু স্পষ্টভাবে দেখা যাচ্ছে না চারিদিকের অন্ধকারে, একটু খুব কাছে গিয়ে, একটু কাছে না খুব কাছে গিয়ে সে দেখতে পেল যে একটা বুড়ো বলা যেতে পারে খুবই থুরথুরে বুড়ো, মানে একেবারেই মানে যার নড়াচড়ারও কথা না, এমন মানে কি বলবো বৃদ্ধ, এরকম এক বুড়ো যে কাদার মধ্যে, যেহেতু চারিপাশটা বালি থাকলেও জলে মিশে সে একটা কাদায় পরিণত হয়েছে, সেই কাদার উপর মনে হচ্ছে মুখ উপুর করে পড়ে রয়েছে। যখন কোনো জিনিস খুব উঁচু বেগে, তীব্র বেগে ওপর থেকে নিচে পড়ে, সে যেমন মাটিতে গেঁথে যায়, বিষয়টা যেন দেখে মনে হচ্ছে সেই বুড়োটিও কোনো উঁচু জায়গা থেকে পড়ে তার মুখটা সেই মাটির ভেতর বা বালির ভেতর গেঁথে গিয়েছে। তার প্রচন্ড চেষ্টা, উপর হয়ে শুয়ে আছে, তার প্রচন্ড চেষ্টা সত্ত্বেও সে কিছুতেই সেই মাটি থেকে মুখটাকে বার করে উঠে আসতে পারছে না। তার বিশাল 2 ডানায় কেবলই সেটা বাধা পেয়ে যাচ্ছে। কেন বেরিয়ে আসতে পারছে না? তার বিশাল 2টি ডানায় সেই মানে তাকে যেন সেই কাজটা করতে বাধা দিচ্ছে, প্রচন্ড অসুবিধা হচ্ছে তার ডানার জন্য। তাহলে এমন একটা অদ্ভুত দর্শন মানবকে দেখেছে পেলাইও, যার কিনা এত থুরথুরে বৃদ্ধ, সে মুখ গুজে পড়ে রয়েছে, যেন মনে হচ্ছে উঁচু থেকে কোনো জায়গা থেকে পড়েছে, এবং সে শত চেষ্টা করেও তার মাথাটাকে সেই কাদার মধ্যে থেকে বার করতে পারছে না। এরকম একটা পরিস্থিতিতে এই বৃদ্ধকে পেলাইও সর্বপ্রথম দেখল। দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠে পেলাইও ছুটে চলে গেল এলিসেন্দার কাছে। এই যে দুঃস্বপ্ন, কাকে দুঃস্বপ্ন বলা হয়েছে? এই যে একটা ভয়ঙ্কর বিভৎস দৃশ্য সে দেখলো, এমন এক বৃদ্ধকে দেখলো, তাতে দেখে স্বাভাবিক সাধারণ মানুষই ভয় পেয়ে যাবে। তো সেরকম একটি ভয়ার্ত দৃশ্য দেখে, দুঃস্বপ্ন দেখে পেলাইও দ্রুত হারে ছুটে চলে গেল এলিসেন্দার কাছে। এলিসেন্দাকে আমরা পেলাম এই গল্পের দ্বিতীয় চরিত্রকে। প্রথম পেলাম পেলাইও,
পেলাইও হচ্ছে তার স্ত্রী এলিসেন্দার কাছে। তার বউ, এই যে পেয়ে যাচ্ছি, তাহলে তার বউ বলতে কাকে বোঝানো হয়েছে? পেলাইও স্ত্রী এলিসেন্দাকে। তার বউ যে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল, আর পেলাইও তাকে ডেকে নিয়ে গেল উঠোনের পেছনের কোণায়। যখন তার বউয়ের কাছে সে ছুটে গেল এলিসেন্দার কাছে, তখন সে কি করছিল? যে তখন অসুস্থ বাচ্চাটির কপালে জলপট্টি দিচ্ছিল, সেই কাজে ব্যস্ত ছিল। তখন রীতিমতো তাকে টেনে দ্রুততার হারে এলিসেন্দাকে সঙ্গে নিয়ে বাড়ির পিছনের কোণায় চলে গিয়েছে। পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে তারা কেমন হতভম্ব হয়ে চুপচাপ দাঁড়িয়ে রইল। বুড়োর পরনে ন্যাকড়া কুড়ুনির পোশাক। সে যে বৃদ্ধটি তাদের বাড়ির কোণার উঠোনে পড়েছিল, তাকে দেখে রীতিমতো তারা হকচকিত হয়ে গেল, স্তম্ভিত হয়ে গেল, হতভম্ব হয়ে গেল, অবাক হয়ে গেল। যে বুড়োটি পড়েছিল তাদের বাড়ির উঠোনে, তার পরনে গায়ে ছিল ন্যাকড়া কুড়ুনির পোশাক, মানে রাস্তায় যারা ভিক্ষা করে তাদের মতো ছেঁড়া একটা পোশাক পরে ছিল সেই বৃদ্ধটি। তার টাক পড়া চকচকে মাথাটায় কয়েকটাই মাত্র বিবর্ণ চুল রয়েছে, ফোগলা মুখটায় খুবই কম দাঁত, আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো, এখন এই ঝোড়ো কাকের প্রপিতামহের করুণ দশা সে জাঁকজমক একেবারে উধাও করে দিয়েছে। বলছে তার গঠন বৈশিষ্ট্য এখানে দিচ্ছে, এবং ইতিমধ্যে বোঝা গেছে যে বুড়োটি কিন্তু তার মুন্ডুটাকে তুলতে বা মাথাটাকে কাদার মধ্যে থেকে তুলতে সক্ষম হয়েছে। তার টাক পড়া চকচকে মাথাটায়, তার মাথাটা কি পুরোপুরি টাক পড়ে এবং তেলতেলে চকচকে মাথাটি, তার মধ্যে কয়েকটাই মাত্র বিবর্ণ মানে কি একেবারে চুলের বর্ণ নয়, কালো রং নয়, এমন বিবর্ণ ফ্যাকাশে চুল রয়েছে। তার মুখটা ফোগলা, এবং ফোগলা মুখে খুব কমই দাঁত রয়েছে। আর এককালে যদি বা তার কোনো জাঁকজমক থেকেও থাকতো, একটা সময় যদি মনে করা হয় যে এর এখন এই খারাপ অবস্থা মানলাম, কিন্তু একটা সময় যদি তার খুব জাঁকজমক প্রতিপন্ন অবস্থাও থাকতো, তাহলে এই যে তার এখন কাকের প্রপিতামহ নাকি একজন প্রপিতামহ, মানে দাদুর বাবা এরকম অর্থে, প্রপিতামহ, পিতা পিতামহ প্রপিতামহ মানে দাদুর বাবা এই অর্থে। তো একজন কাকের প্রপিতামহের যে এখন দশা হয়েছে, একেবারে বলে ধরে ঝোড়ো কাকের মতো অবস্থা তার, সেই দশা দেখে মনে হয় সেই জাঁকজমক একেবারে তার উধা হয়েছে, আগেকার মতো জাঁকজমক তার আর এখন নেই। আর অতিকায় শিকারী পাখির ডানা, এবং তার যে অতিকায় মানে কি বিশাল বড়, কেন বলা হচ্ছে ইনরমাস কথার অর্থ হচ্ছে বিশাল বড়, অতিকায়, ঠিক আছে, অতিকায় কথার অর্থ হচ্ছে বিশাল বড়। তার যে অতিকায় বিশাল বড় শিকারী পাখির ডানাটি, সেটি অত্যন্ত নোংরা, অর্ধেকটাই পালক খসে গিয়েছে, চিরকালের মতো কাদায় জট পাকিয়ে গিয়েছে। যে তারা সেই বুড়োটি এরম ভাবে কাদার মধ্যে পড়েছে, তার শিকারী পাখির দানা দুটি কি হচ্ছে একেবারেই নোংরা, অপ্রস্তুত হয়ে গিয়েছে, মানে দেখতেও ভালো লাগছে না, এবং তারই সঙ্গে এতটাই কাদাযুক্ত হয়ে গিয়েছে যেন সেটা মনে হচ্ছে কাদায় জট পাকিয়ে গেছে একসাথে, এবং তার অর্ধেকটাই পালক খসে গিয়েছে। ওরা তার দিকে এতক্ষণ ধরে খুব কাছে থেকে হা করে তাকিয়েছিল, যে পেলাইও আর এলিসেন্দা খানিক বাদেই তাদের প্রথম চমকটা জয় করে নিলে, বরং শেষটায় একে বেশ চেনাই ঠেকলো। এতক্ষণ দৃঢ়ভাবে দেখার পর প্রথমে তারা চমকে উঠেছিল, কিন্তু শেষে তারা বেশ মনে করলো যে এই বৃদ্ধটিকে তারা মোটামুটি ভাবে চিনতে পারছে, একটা ভ্রম সৃষ্টি হচ্ছে তাদের মনে। প্রথমে আচমকা এরকম একটি বিশেষ প্রাণীকে দেখে তারা চমকে গিয়েছিল, মানে হতভম্ব হয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীকালে ভালো করে দেখার পর তাদের এই বৃদ্ধটিকে রীতিমতো চেনা বলেই মনে হলো। তখনই সাহস করে তার সঙ্গে কথা কইবার একটা চেষ্টা করলে তারা, আর উত্তরে সে খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যেস থাকে, তেমনই ঋণঋণে গলায় কি একটা দুর্বুদ্ধ বলিতে জবাব দিল। এবং যখন তার একটু মনে বলা যেতে পারে ভয়টাকে কাটিয়ে একটুখানি উঠলো, তখন তারা সাহস করে জিজ্ঞেস করার চেষ্টা করলো যে তার সাথে কথা বলা যায় কিনা। সঙ্গে সঙ্গে বৃদ্ধটির কাছ থেকে একটা উত্তর আসলো। উত্তরটা কিরকম গলার না, খালাসিদের যেমন গলা ফাটিয়ে কথা বলার অভ্যাস থাকে, খালাসি কারা, যারা জাহাজের কর্মচারী, নিম্ন কর্মচারী, তাদের খালাসি বলা হয়, তাদের যে একটা খুব তীব্র কর্কশ চিৎকারের আওয়াজ থাকে, ঠিক সেই রকম একটা কর্কশ চিৎকারের তার একটা আওয়াজ পেল বটে, কিন্তু তা যেন অত্যন্ত ঋণ একদম পাতলা সুর,
গলাটা কিছুটা ওই রকম, কিন্তু একটা রিনরিনে পাতলা, দুটো বৈপরীত্য রয়েছে, বিপরীত ধর্মিতা রয়েছে। রিনরিনে পাতলা সুরে একটা দুর্বোধ্য, দুর্বোধ্য মানে কি যা বোঝা যায় না, দুর্বোধ্য কথার অর্থ কি বোঝা যায় না যা। অর্থাৎ কি এমন এক দুর্বোধ্য যা বোঝা যাচ্ছে না, তার গলাটা মনে হচ্ছে যেন সেটা কোনো খালাসিদের গলা, কিন্তু অত্যন্ত রিনরিনে পাতলা সুরে একটা দুর্বোধ্য বোঝা যায় না এমন কিছু বলিতে ভাষায় সে উত্তর দিল কিছু একটা, সেই প্রাণীটি। ওই কারণেই ওরা ডানা দুটো ঝামেলা টামেলাকে বেমালুম কোনো পাত্তা না দিয়ে বেশ বুদ্ধিধারীদের মতোই এই সিদ্ধান্তে পৌঁছলো যে সে নিশ্চয়ই তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। যেই বৃদ্ধটির গলার স্বর শুনতে পেল এবং তা কিছুটা খালাসিদের মতো, তখন রীতিমতো তারা বিজ্ঞর মতো, বিজ্ঞ মানে কি জ্ঞানী মানুষের মতো ভেবে নিল যে এই যে ব্যক্তিটি তাদের উঠোনে এসে পড়েছে সে আর কেউই নয়, বরং কোনো হয়তো ভিনদেশি জাহাজের নাবিক পথভ্রষ্ট হয়ে এখানে চলে এসেছে। ঠিক আছে, এটা তারা ভেবেছে পথের কোনো বিপদ ঘটেছে, জাহাজ নষ্ট হয়েছে, সে এখানে ভাসতে ভাসতে চলে এসেছে। তারা এটা খেয়ালই করলো না এই ঘটনার প্রেক্ষিতে যে এই ব্যক্তিটির বা এই বৃদ্ধটির কিন্তু একটা বিশাল বড় ডানা রয়েছে, যেটা কিন্তু অস্বাভাবিক কোনো সাধারণ মানুষের পক্ষে। তারা রীতিমতো এই জিনিসটাকে ভুলেই গেল, তার গলার স্বর শুনে যে না এই নিশ্চয়ই মানুষ কোনোভাবে এসে চলে এসেছে, কোনো এক জাহাজের নাবিক, জাহাজ বিপর্যস্ত হয়েছে এখানে চলে এসেছে। তারা রীতিমতো ভুলেই গেল যে তার এই যে ডানা দুটো ঝামেলা টামেলাকে বেমালুম কোনো পাত্তাই দিল না, তারা ভুলেই গেল। অথচ তবু তাকে দেখবার জন্য ওরা এক পরশিনীকে ডেকে আনলে। সে আবার জীবন মৃত্যুর সব গুলিগুজেরই হদিশ রাখে, কিন্তু বিষয়টা আরো কনফার্ম হওয়ার জন্য, মানে কি আরো পাকাপোক্ত প্রমাণের জন্য তারা, অর্থাৎ পেলাইও এবং এলিসেন্দা দুই প্রধান চরিত্র এই গল্পের, তারা কি করলো, তাদের এক পরশিনী, পরশিনী মানে কি প্রতিবেশিনী, পাশের বাড়ির এক মহিলাকে যেটাকে বলা যেতে পারে প্রতিবেশিনী, তারা বিষয়টা আরো কনফার্ম হওয়ার জন্য তাদের এক প্রতিবেশিনীকে ডেকে আনলো যে তাকে যদি দেখিয়ে কিছু উদ্ধার করা যায় যে এই ব্যক্তিটি কে। ব্যক্তি অর্থাৎ পরশিনী আবার কে, জীবন মৃত্যুর সব গুলিগুজিরই হদিশ রাখে। অর্থাৎ সেই ব্যক্তিটি, অর্থাৎ বলা যাচ্ছে ওই পরশিনী অর্থাৎ প্রতিবেশিনী এতটাই বিজ্ঞ যে সে জীবন এবং মৃত্যুকার অনেক ঘটনারই তদারকি রাখেন ঠিকঠাক। আর তার দিকে শুধু একবার তাকিয়েই সেই পরশিনী ওদের বোঝাতে দেরি হলো না যে ওরা একটা মস্ত বড় ভুল করেছে, এবং রীতিমতো ওই পরশিনী এসে তাকে দেখে এই কয়েক সেকেন্ডে উত্তর দিলেন যে তোমরা একটা বড়ই ভুল করেছো, এটা একদম মোটেই ঠিক কাজ করনি। এই যে এক দেবদূত, একে পরশিনীর মতে মাথায় রাখতে হবে, এটা শর্ট কোশ্চেনে আসে। পরশিনীর মতে এই ব্যক্তিটি আসলে কে, তার ধারণাই হচ্ছে দেবদূত, দেবতার থেকে আনা কোন এক বিশেষ দূত এসেছে এখানে। পরশিনী তাদের বললে নিশ্চয়ই বাচ্চাকে নিয়ে যেতে আসছিল, কিন্তু বেচারা এমনই বুড়ো হাবড়া যে এই মুষল বৃষ্টি তাকে একেবারে পেরে ফেলেছে। তখন পরশিনীর ধারণা যে এই যে দেবদূত ভগবানের কাছ থেকে এসেছে সে নিশ্চয়ই একটা অসৎ উদ্দেশ্যে এসেছে। অসৎ উদ্দেশ্যটা কি এখানে হতে পারে, সে নিশ্চয়ই তাদের বাচ্চা অর্থাৎ পেলাইও এবং এলিসেন্দার যে বাচ্চা রয়েছে তাকে হয়তো নিয়ে যেতে এসেছিল কোনো কারণবশত, হয়তো তার জ্বর হয়েছে, তার মৃত্যু কবলিত হওয়ার সম্ভাবনা ছিল, এই দেবদূত তারই কাছে এসছে তার বাচ্চাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার জন্য, তার ধারণা হলো এটি। কিন্তু বেচারা এতটাই বুড়ো হাবড়া, এতটাই যে বৃদ্ধ যে সে এই বৃষ্টির হাওয়ার মানে মুষল বৃষ্টির যে একটা প্রকোপ সেটা একেবারেই সহ্য করতে পারেনি। পরের দিন এই সবাই জেনে গেল যে পেলাইওদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে রাখা হয়েছে। খবরটা যে খুব একটা মানে রোমাঞ্চকর সেটা তো বোঝাই যাচ্ছে কতটা রোমাঞ্চকর। তো সেই খবরটা পাড়ায় ছড়িয়ে পড়তেও কিন্তু খুব বেশি সময় লাগলো না। ঠিক পরের দিনই সারা পাড়ায় রটে গেল যে পেলাইওদের বাড়িতে এক রক্ত মাংসের জ্যান্ত দেবদূতকে কয়েদ করে, কয়েদ কথার অর্থ কি বন্দি করে রাখা হয়েছে। জ্ঞানে ঝুনো ওই পরশিনীর বিচার বুদ্ধিকে কোনো পাত্তা না দিয়ে তার কাছে তখন দেবদূত মাত্রই কোনো স্বর্গীয় ষড়যন্ত্রের পালিয়ে বাঁচার নিদর্শন। ওরা তাকে মুগুর পেটা করে মেরে ফেলতে কোনো সায় পেলে না। তখন জ্ঞানে ঝুনো, একদম ঝুনো কথার অর্থ কি পরিপক্ক, যে জ্ঞানের দ্বারা পরিপক্ক কাকে বলা হয়েছে, জ্ঞানে ঝুনো ওই পরশিনীকে বলা হয়েছে।
সে তার বিচার বুদ্ধি দিয়ে কি বলেছে যে এটি হচ্ছে কোনো দেবদূত, কিন্তু তার কোনো কথাতেই তারা দেবদূত মাত্রই যে তার স্বর্গীয় কোনো ষড়যন্ত্রের পালিয়ে বাঁচা নিদর্শন। অর্থাৎ কি সেই দেবদূত যে তাদের সন্তানের ক্ষতি করতে এসেছে, অর্থাৎ কি পেলাইও এবং এলিসেন্দার সন্তানকে নিয়ে যেতে এসেছে, সেটা বুঝিয়ে উঠতে পারলো না এবং ভয় পেল যদি তারা অর্থাৎ পেলাইও এলিসেন্দা এই বৃদ্ধটিকে মুগুর পেটা করে মারে। তখন রান্নাঘর থেকে পেলাইও সারা বিকেল তার উপর নজর রাখলেন। সারা বিকেল পেলাইও রান্নাঘর থেকে তার উপর বেশ নজরদারি চালিয়ে রাখলো। তাদের পালের খাটো মুগুরটা সে সশস্ত্র। রাত্রে শুতে যাবার আগে তাকে সে কাদা থেকে হিচড়ে টেনে নিয়ে গিয়ে তারের জাল ঘেরা মুরগির খাঁচাটায় বন্ধ করে রাখলেন। সারা রাতটায় প্রায় মুগুর দিয়ে, মানে মুগুর দেখেছো দেখ বিশেষ প্রকার এরকম যন্ত্র হয়ে থাকে, মানে যন্ত্র না ঠিক একটা বলা যেতে পারে ইকুইপমেন্টস বলা যেতে পারে, যেটা নিয়ে ওই সমস্ত যারা যুদ্ধের পরিচালনা করেন বা যারা হচ্ছে কুস্তি করেন তারা এরকম মুগুর নিয়ে এরকম নাড়াচাড়া করে, ঠিক আছে। তো সেরকম মুগুর দিয়ে তারা কিছু বিশাল একটা বড় কাঠ হতে পারে, তো সেই মুগুরটাকে তারা কি করেছিল তাদের পালের গাদার কাছে সশস্ত্র হয়ে ঝুলিয়ে রেখে দিয়েছিল, যাতে মোটামুটি ভাবে ওই ভয়ে দেবদূতটি ঘরে না আসতে পারে, মুগুরের ভয়ে, ঠিক আছে। কারণ তারা মনে করেছে কি যে তাদের সন্তানকে নিয়ে যেতে এসেছে, তাহলে এটা তো অনেক খারাপ কথা, তাহলে সন্তানকে বাঁচানোর জন্য একে মেরে ফেলতেও তারা কিন্তু দ্বিধাবোধ করবে না, তাই জন্য মুগুরটাকে সামনে রেখেছে। এবং রাত্রিবেলা সে যাতে কোনো ক্ষতি না করতে পারে তার জন্য আরো রাত্রিরে শুতে যাওয়ার আগে তারা কি করবে, কাদা থেকে তাকে হিচড়ে টেনে নিয়ে গিয়ে তাদের একটি মুরগির খাঁচার মধ্যে ওই যে জীবটিকে বা ওই বিশাল ডানাওয়ালা থুতথুরে বুড়োটিকে পুড়ে রেখে দিল বন্দি করে। কিসের খাঁচা? মুরগির খাঁচা, তারের জাল দেওয়া। আসে শর্ট কোশ্চেনে, মাঝরাতে বৃষ্টি যখন ধরে এলো, পেলাইও আর এলিসেন্দা তখনও একটার পর একটা কাঁকড়া মারছে। মাঝরাত্রিরে কদিন পর, প্রায় বৃষ্টির 3 দিনের পর, যখন 3 দিনের দিন ঘটনাটা ঘটলো, পরের দিনই সকালবেলা চাওয়ার হলো বিষয়টা, তার মানে চতুর্থ দিনের মাঝরাত্রে যখন বৃষ্টির প্রায় থেমে এসেছে, তখন পেলাইও আর এলিসেন্দা একটার পর একটা কাঁকড়া তখনও মেরে চলছে। সমুদ্র পাড় থেকে কাঁকড়া তাদের ঘরে উঠে আসছে এবং মেরে মেরে তাড়াচ্ছে। একটু বাদে ও বাচ্চাটা জেগে উঠলো, মস্ত এক খাই নিয়ে। তার গায়ে আর জ্বর নেই। কিছুক্ষণ বাদে বাচ্চাটি খিদে পেয়ে জেগে উঠলো, দেখা গেল তার গায়ে আর জ্বর নেই। তখন ওর একটু দরাজদিল হয়ে উঠলো। তখন ওরা বলতে কি একটু দরাজদিল, একটু মন খোলা হয়ে উঠলো, একটু ভাবলো যে এই দেবদূত আসলে তাদের কোনো ক্ষতি করতে আসেনি। ঠিক করলে যে ওরা 3 দিনের উপযোগী টাটকা জল আর খাবার দাবার দিয়ে একটা ভেলায় করে বারদরিয়ায় তার নিয়তির কাছে ছেড়ে দিয়ে আসবে, এবং তারা ঠিক করে দিলে এই দেবদূতকে তারা মুক্তি দেবে, ছেড়ে দেবে। 3 দিনের উপযোগী তাদেরকে সেই দেবদূতকে জল এবং খাবার দিয়ে একটি ভেলায় করে ভাসিয়ে তাকে তার উদ্দেশ্যে ছেড়ে দেবে। কিন্তু উষার প্রথম আলো ফোটবা মাত্র যখন ওরা উঠোনে গিয়ে হাজির হলো, ওরা দেখতে পেলে পুরো পাড়াটাই মুরগির খাঁচার সামনে দাঁড়িয়ে দেবদূতকে নিয়ে মজা করছে, রঙ্গ তামাশা করছে। কারো মধ্যে কোনো সম্ভ্রমবোধ নেই। তাদের মধ্যে দিয়ে তাকে ছুঁড়ে দিচ্ছে খাবার, যেন সে আদপেই কোনো অতিপ্রাকৃত জীব নয়, বরং যেন সে এক সার্কাসের জন্তু। কিন্তু সকালবেলা হতেই, রাত্রিবেলা যখন তারা ভাবলো যে তাদের সন্তান যখন সুস্থ হয়ে গেছে, তারা আর ওই বুড়োটিকে বেঁধে রাখবে না, তাদের কোনো ক্ষতি করতে আসেনি সেই বুড়োটি, এবং ভাবলো 3 দিনের মতো কিছু খাবার এবং জলের ব্যবস্থা করে ভেলায় করে তাকে তার নিয়তির উদ্দেশ্যে তারা জলে ভাসিয়ে দেবে সমুদ্রে। এমনটা ভাবনা রাত্রে সকালবেলা উঠে এক দৃশ্য দেখা গেল যে সারা পাড়া যেন ওই খাঁচাটির সামনে এসে ভোরবেলা উপস্থিত হয়েছে, এবং রীতিমতো যেন ওই বৃদ্ধটিকে দেখে তারা ঠাট্টা তামাশা মস্করা, তাকে নিয়ে কৌতুক করা, উপহাস করা সবই করে চলেছে। পেলাইও এবং এলিসেন্দার মনে হলো এ যেন কোনো বিশেষ কোনো ভিনগ্রহের জীবই নয়, বরং এ যেন সার্কাসের একটা জন্তু। তার দিকে ছুঁড়ে খাবার ফেলে দিচ্ছে, তাকে নিয়ে উপহাস করছে, ঠাট্টা তামাশা করছে। এমন একটা দৃশ্য পরের দিন সকালবেলায় দেখা গেল। সকাল 7টার আগেই পাদ্রে গনসাগা এসে হাজির। যেই সকাল হলো, ভোরবেলায় ওরকম দৃশ্য, কিন্তু তার কিছুক্ষণ পরে কোন সময় না সকাল 7টার সময় কে আসলো, তার আগেই পাদ্রে গনসাগা নামক এক বিশেষ পাদ্রী, অর্থাৎ কি বিশেষ এক যাজক, ধর্ম সম্প্রদায় আমরা যেমন পণ্ডিত বলি, ঠিক আছে, পণ্ডিত বা ব্রাহ্মণ, আবার যেমন
ইসলাম ধর্মাবলম্বী বা মুসলিম ধর্মদের মধ্যে যেমন যারা প্রধান থাকে, ধর্মের প্রধান, তাদেরকে যেটা বলা হয়ে থাকে, ঠিক আছে। তো সেরকমই যারা খ্রিস্টান বা কোনো মানে চার্চের প্রধান, তাকে বলা হচ্ছে পাদ্রি বা পাদ্রে। সেই পাদ্রের নাম কি? গনসাগা। তিনি সকাল 7টার আগেই পেলাইওদের বাড়ি এসে হাজির। এই অদ্ভুত খবরে বেশ শঙ্কিত হয়ে হন্তদন্ত হয়ে তিনি ছুটে এসেছেন। ততক্ষণে ভোরবেলাকার দর্শকের মতো তত রংবাজ নয় এমন দর্শকেরা এসে হাজির হয়েছে। সকাল 7টার একটা দর্শকের দল বেরিয়ে গেছে, তারপর তাদের মতো চ্যাংড়া দল আসেনি, কিন্তু পরবর্তীতে আর এক রকমের অন্য বিজ্ঞদের দল ওই সময় এসে ওই খাঁচাটির সামনে দাঁড়িয়ে রয়েছে। আর তারা বন্দির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা কল্পনা করতে শুরু করে দিয়েছে। এবং সেই যে বন্দি রয়েছে সেই প্রাণীটি, অর্থাৎ সেই বিশাল ডানাওয়ালা বুড়োটি, তার ভবিষ্যৎ কি হবে, প্রকৃত অর্থে তাকে নিয়ে কি করা যাবে, তা নিয়ে রীতিমতো জল্পনা কল্পনা, একটা কল্পনা শুরু হয়ে গেছে তাকে নিয়ে কি করা যায়। তাদের মধ্যে সবচেয়ে সরল লোকটা ভেবে ফেলেছে যে একে সারা জগতের পুরপিতা নাম দেওয়া উচিত। তাদের মধ্যে কারা? যে সব থেকে সহজ সরল লোকটি ছিল, সে কি ভেবে নিয়েছে যে একে সারা জগতের, একে বলতে কি এই বৃদ্ধ লোকটিকে সারা জগতের পুরপিতা, প্রাচীন পিতা নামকরণ করে দেওয়া হোক। অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোকটি, যিনি সরল হৃদয়, তার থেকে একটু কঠিন হৃদয়ের যে লোকটি, তার মনে হলো একে এক 5 তারা সেনাপতির পদে উন্নীত করে দেওয়া হোক, যাতে সে সব যুদ্ধ বিগ্রহে জিতিয়ে দিতে পারে। আবার যে একটু অপেক্ষাকৃত কঠিন হৃদয়ের লোক, সে ভাবলো কি, খুব ইম্পর্টেন্ট এগুলো, কে কোন ভাবনাটা, ঠিক আছে। তো সে ভাবলো যে একে কোনো 5 তারা মানে কি 5 স্টার কোনো একটা সেনাপতি পদে উত্তীর্ণ করে দেওয়া হোক, তাতে কি করতে পারবে, এসে তার জাদুর ক্ষমতা বলে বা বিশেষ ক্ষমতার জন্য আমাদের দেশের ওপর আসা যে কোনো যুদ্ধকে সে অনায়াসেই জিতিয়ে দিতে পারবে। কিছু কিছু দূরদর্শীর মনে হলো তাকে দিয়ে যদি পৃথিবীতে কোনো ডানাওয়ালা জাতির জন্ম দেওয়া যায়, তবে সে জাতি হবে জ্ঞানী গুণী সবার সেরা। আবার কিছু কিছু লোক মনে করলো যে একে দিয়ে, অর্থাৎ এই বৃদ্ধটিকে দিয়ে যদি কোনো পৃথিবীতে নতুন প্রজাতির এক মানুষের সৃষ্টি করা যায়, তাহলে সেই মানুষই বা সেই প্রজাতিটি হবে জ্ঞানী গুণে সবার সেরা, আর তারাই তখন বিশ্বব্রহ্মাণ্ডের দায়িত্ব নিয়ে নেবে। কিন্তু পাদ্রে গনসাগা যাজক হবার আগে ছিলেন একজন হাট্টা কাট্টা কাঠুরে। পাদ্রে গনসাগা যাজক হওয়ার আগে কি ছিলেন? একজন হাট্টা কাট্টা কাঠুরে, যিনি কাঠ কাটতেন। তারের বেড়ার পাশে দাঁড়িয়ে তিনি মুহূর্তে জেরা করবার জন্য প্রশ্নোত্তর ভেবে নিলেন, এবং ওই জীবটিকে বা ওই বৃদ্ধটিকে তিনি কি প্রশ্ন করবেন তাও কিন্তু পাদ্রে গনসাগা ইতিমধ্যে সমস্ত কিছু ঠিক করে নিয়েছে বাইরে দাঁড়িয়ে জালের। আর ওদের বললেন দরজাটা খুলে দিতে, যাতে ভেতরে গিয়ে কাছে থেকে তিনি হতশ্রী করুণ লোকটাকে দেখে নিতে পারেন, যাকে তখন এই ভ্যাবাচাকা খাওয়া মন্ত্রমুগ্ধ মুরগির ছানাগুলোর মধ্যে এক অতিকায় জরাজীর্ণ মুরগির মতো দেখাচ্ছিল। এবং রীতিমতো তখন বাইরে থাকা লোকগুলোকে পাদ্রে গনসাগা বললেন যে তারা যাতে তার জন্য এই জানলাটা খুলে দেন, দরজাটা, তিনি ভেতরে গিয়ে তার সঙ্গে কিছু কথা বলবেন, প্রশ্নের উত্তর জানবেন, যাকে এতক্ষণ ধরে কি মনে হচ্ছিল, ছোট ছোট মুরগির ছানাগুলোর মধ্যে একটা অতিকায় বড় মুরগির ছানা। সে শুয়ে আছে এক কোনায়, খোলা ডানাগুলো সে শুকোচ্ছে রোদ্দুরে, চারপাশে ছড়িয়ে আছে ফলের খোসা আর ছোট হাজারির উচ্ছিষ্ট। ভোর ভোর ওঠা দর্শকরা এসে যেসব তাকে ছুঁড়ে দিয়েছে, সবই যেন তার আশেপাশে হাজারি নারকেল, বিভিন্ন ফল ফলাদির টুকরো, খোসা, যেগুলো সকালবেলা ভোরবেলা যে সমস্ত দর্শকরা এসেছিল তারা ছুঁড়ে দিয়ে গেছে, সেগুলো সেই বুড়োটির পাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এবং সে রীতিমতো কোনায় গিয়ে বসে রয়েছে, ডানাটিকে ছড়িয়ে দিয়ে সেই ডানাটি তার রোদে শুকোচ্ছে। পাদ্রে গনসাগা যখন মুরগির খাঁচার মধ্যে ঢুকে পড়ে তাকে লাতিনে সুপ্রভাত জানালেন, কোন ভাষা জানতে হবে, লাতিন ভাষায় সুপ্রভাত জানালেন। পাদ্রে গনসাগা ইতিমধ্যেই তখন কি করলেন, সেই খাঁচাটির ভেতর ঢুকে সেই ব্যক্তিটিকে ল্যাটিন ভাষায় সুপ্রভাত বা গুড মর্নিং জাতীয় কিছু জানালেন। জগতের ধৃষ্টতা আর ঔদ্ধত্য তার অচেনা বলে সে শুধু তার প্রত্নপ্রাচীন চোখ তুলে গুনগুন করে কি একটা বললে তার ভাষায়। জগতের, অর্থাৎ কি এই জগতের মানুষ যে এভাবে কিছু বলতে পারে এটা তার ধারণাই ছিল না। কার? ওই বৃদ্ধটি। তাই এই জগতের মানুষদের এরকম ধৃষ্টতা মানে কি অহংকার এবং ঔদ্ধত্য দেখে সে রীতিমতো অপ্রস্তুত। সে নিজের প্রত্নপ্রাচীন, একদম প্রাচীন একটা সুরে প্রত্নপ্রাচীন চোখ দুটো তুলে গুনগুন করে কি একটা আবার দুর্বোধ্য ভাষায় জবাব দিল।
এই যে এক জোচ্চোর ফেরেববাজ, তাহলে এই যে এক জোচ্চোর ফেরেববাজ, জোচ্চোর ফেরেববাজ মানে কি মোটেই ভালো সুবিধার লোক নয়, এ বিষয়ে এ তল্লাটের যাজন পল্লীর এই পুরোহিতটির মনে প্রথম সন্দেহটা দানা বেঁধে উঠল। এই যে এই তল্লাটের মানে কি এই পাড়ার যে যাজন পুরোহিত অর্থাৎ পাদ্রে গোন্সাগার কথা বলছে, সে যে ভেবে উঠলো তার এই যে ভাষণ অর্থাৎ কি এই বৃদ্ধটির যে ঋণঋণে গলায় উত্তর দেওয়ার যে প্রসেস, সেটা দেখেই পাদ্রে গোন্সাগার মনে প্রথম একটা সন্দেহের দানা বাঁধলো, এই নিশ্চয়ই কোনো ফেরেববাজ জোচ্চোর, মোটেই ভালো লোক নয়। বিশেষত যখন দেখতেই পেলেন যে এই ঈশ্বরের ভাষাই বোঝে না কিংবা জানেও না কি করে ঈশ্বর উজির নজিরদের সম্ভাষণ করতে হয়। তার উপর আবার কি হলো, যখন তিনি বুঝতে পারলেন পাদ্রে গোন্সাগা যে এই ব্যক্তি ঈশ্বরের ভাষা অর্থাৎ কি ল্যাটিন ভাষাই বোঝে না, এমনকি ঈশ্বরের যারা উজির নজির, ঈশ্বরের যারা প্রধান পুরোহিত কর্মচারীরা রয়েছেন তাদেরকে কিভাবে সম্ভ্রম করে সম্বোধন করতে হয় তাও জানে না। আসলে সে বৃদ্ধটি তো কিছুই জানে না, সে তো এখানে নবাগত, সে জানে না এই জগতের সঙ্গে কিভাবে মানিয়ে নিতে হয়। কিন্তু পাদ্রে গোন্সাগার মনে হলো যেন এ সত্যি ফেরেববাজ কোনো একটা জোচ্চোর। কারণ কি, সে দৈব ভাষা ল্যাটিনই জানে না, সে যে তাকে সুপ্রভাত বলল বা কিছু জিজ্ঞেস করলো তার উত্তর তো দিলই না, এবং যাও বা দিল সেটা একটা দুর্বোধ্য ভাষায়। পাদ্রে গোন্সাগার সেই ভাষা বোঝার ক্ষমতা নেই। এমনকি ঈশ্বরের যারা উজির নজির অর্থাৎ কি ঈশ্বরের যারা প্রধান পুরোহিত কর্মকর্তা রয়েছে তাদের সঙ্গে যে কিভাবে কথা বলতে এই ব্যক্তি তাও জানে না। তারপর তিনি খেয়াল করে দেখলেন যে খুব কাছে থেকে নজর করলে তাকে বড্ড বেশি মানুষ দেখায়। তারপর একটু কাছে গিয়ে খুব যত্ন সহকারে দেখলেন যে এ তো অন্য নয়, এ তো অনেকটা মানুষের মতো দেখতে। তার গা থেকে বেরোচ্ছে অসহ্য গন্ধ, তার ডানাগুলোর পিছন দিকে গজিয়েছে নানা রকম পরভৃত। পরভৃত মানে কি, পরজীবী। আচ্ছা, সেই বৃদ্ধটির গা থেকে একটা খোলামেলা অস্পষ্ট মানে কি বলবো দুর্গন্ধ বেরোচ্ছে, এবং তার ডানাগুলো যেগুলো এতক্ষণ মাটিতে লোটানো ছিল তার পেছন দিকে ইতিমধ্যেই পরভৃত বা পরজীবী যেমন শামুক, তারপর ছত্রাক ইত্যাদি নানা রকম পরজীবী উদ্ভিদও জন্মাতে শুরু করেছে। তার প্রধান পারকগুলোর সঙ্গে দুর্ব্যবহার করছে পার্থিব সব হাওয়া। পৃথিবীর এই হাওয়াগুলো এমনভাবে তার যে সমস্ত পাখনাগুলো হালকা হয়ে গেছে শুকিয়ে সেগুলোকে নাড়া দিচ্ছে। দেবদূতের সগর্ব মর্যাদার সঙ্গে তুলনা করা যায় এমন কিছুই তার নেই। এমনকি ওই যে পরশিনীকে দেবদূত বলেছিলেন, দেবদূতের যে সমস্ত লক্ষণ বা যে সমস্ত গুণ থাকা উচিত তো দেখছি তার কিছুই নেই। পাদ্রে গোন্সাগা এটা বুঝতে পারলেন। তারপর তিনি মুরগির খাঁচা থেকে বেরিয়ে এলেন এবং ছোট্ট একটি কথামৃত আওড়ে কৌতূহলীদের হুঁশিয়ার করে দিলেন ছলাকেলাহীন সাদাসিধে অকপট লোক হবার ঝুঁকি কতটা। তিনি ওদের মনে করিয়ে দিলেন যে রোমান ক্যাথলিকদের হুল্লোড়ে উৎসবে এসে কৌশলে আচমকা ল্যাং মেরে দেবার একটা বিষম বদভ্যাস আছে শয়তানের, যাতে অসাবধানীদের সে বেকায়দায় ফেলে দিতে পারে, বিপথে নিয়ে যেতে পারে। তখন তিনি মুরগির খাঁচাটি থেকে বেরিয়ে এসে রীতিমতো বাইরে থাকা সকল দর্শকদের সতর্ক করে দিলেন এই মানুষটি মোটেই ভালো নয়, এই মানুষটি কোনো নিশ্চয়ই দুর্মতলবে এখানে এসেছে। যেমন করে দুর্মতলবে এসে সমাজের নিচু সমাজের সঠিক মানুষদের বিপথে চালিত করে কোনো শয়তানি শক্তি, এই জন্য সেই কোনো এক শয়তানি শক্তি সমাজের মানুষদের বিপথে চালিত করতে এসেছে। তিনি যুক্তি দিয়ে বোঝালেন যে কোনো ডানা যদি কোনো বাজ পাখির উড়োজাহাজের তফাৎ নির্ধারণ করে নেবার কোনো আবশ্যিক উপাদান না হয়, তবে দেবদূতের শনাক্ত করার বেলায় ডানার গুরুত্ব তো আরোই কম। তিনি যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলেন যে ডানার সাহায্যে তো আমরা সঠিকভাবে বাজ পাখি এবং প্লেনকে আলাদা করতে পারি না, তাহলে এখানে ডানার ক্ষেত্রে যেখানে দুজনেই খুব দ্রুত গতিতে এগিয়ে যায়, তাহলে ডানা দিয়ে কি করে আমরা দেবদূতকে চিনতে পারি? এটা তিনি সকলকে মাথায় ঢুকিয়ে দিলেন যে যার ডানা আছে তার মানে কি সে দেবদূত? সে তো শয়তানও হতে পারে। তৎসত্ত্বেও তিনি কথা দিলেন যে তিনি তার বিশপকে মানে কি উচ্চ পর্যায়ের তার যে পাদ্রী রয়েছেন তাকে জানাবেন, বিশপ তার গির্জা শাসিত পল্লীর আর্চ বিশপকে লিখতে পারেন, আর তিনি তারপর লিখতে পারেন সর্বোচ্চ মহাদাকে, যাতে উচ্চতম আদালত থেকে সর্বাধিনায়কের চূড়ান্ত রায়টি পাওয়া যায়। যাতে সর্বাধিনায়ক তিনি পরপর কয়েকজনকে চিঠি লিখবেন এবং এর বিষয়ে কি করা যেতে পারে তার নিয়ে একটা বলা যেতে পারে চূড়ান্ত শীর্ষ আদালত থেকে একটা রিপোর্ট আসতে পারে। তিনি জানিয়ে গেলেন এই কথাটা যে তিনি উচ্চ আদালতে বা উচ্চ পর্যায়ে যারা পাদ্রী রয়েছেন তাদের কাছে কথাটা জানাবেন যে একে নিয়ে কি করা যায়।
তার বিচক্ষণতা, দূরদর্শিতা সকলে গিয়ে পড়ল বন্ধা সব হৃদয়। বন্দি দেবদূতের খবর এত দ্রুত ছড়িয়ে পড়লো যে কয়েক ঘন্টা বাদেই এক বড় হাট বাজারে ব্যস্ততা আর শোরগোল উঠল উঠোনে। আর ভিড়কে সরিয়ে দেওয়ার জন্য ডাকতে হলো সঙ্গীন সমেত সেনাবাহিনীকে, নইলে বাড়িটা তারা প্রায় ধসিয়েই দিত। এই যে মানে বলা যেতে পারে দেবদূতকে দেখার যে একটা হিড়িক, সেটা ইতিমধ্যে খুব দ্রুত হারে সারা পাড়ায়, পুরো বলা যেতে পারে দেশের মধ্যে, রাজ্যের মধ্যে ছড়িয়ে পড়লো খুব দ্রুত হারে। যেই গির্জার নান গেল, পাদ্রে গনসাগা গেল, তারপর যেন আরো দ্রুত হারে সেটা ছড়িয়ে পড়তে লাগলো। এবং ইতিমধ্যে পেলাইও এবং এলিসেন্দার বাড়ির উঠোনে একটা হাট বাজার বসে গেল, রীতিমতো একটা মেলার মতো বসে গেল। দেবদূতকে কেন্দ্র করে একটা মেলার সৃষ্টি হয়ে গেল, ঠিক আছে। এবং এত লোক, এত ভিড় সেখানে আসলো যেন রীতিমতো সেখানে সেনাবাহিনীকে নামাতে হলো, নইলে তারা সেই জনগণ পেলাইও এলিসেন্দার বাড়িটাই ধসিয়ে দিত। এই হাটে বাজারে এত জঞ্জাল ঝাড় দিয়ে দিয়ে এলিসেন্দার শিরদাঁড়া যেন দুমড়ে গিয়েছে। শেষটায় তার মাথায় খেলে গেল, আরে উঠোনের চারপাশে বড় বেড়া দিয়ে সকলের কাছ থেকেই তো দর্শনী বাবদ 5 সেন্ট করে চাওয়া যেতে পারে। তখন এই যে এত মানে লোকজন আসছে, এত লোকজন আসলে মেলার সৃষ্টি হয়েছে সেখানে একটা, সেই মেলায় এত লোকের আনাগোনার ফলে সেখানে প্রচন্ড নোংরাও হচ্ছিল। সেই নোংরা ঝাড় দিতে দিতে এলিসেন্দার কোমর যায় প্রায়। তখন এলিসেন্দার মাথায় একটা বুদ্ধি খেলে গেল যে আচ্ছা, এই বৃদ্ধটিকে কেন্দ্র করে যদি এত উন্মাদনা, এত উত্তেজনা থেকে থাকে, তাহলে বাড়ির চারপাশে একটা যদি আমরা বেড়া করে দিই এবং যারা দেখতে আসছে তাদের দর্শনী বাবদ যদি 5 সেন্ট করে নেওয়া যায়, তাহলে তো তারা বড়লোক হয়ে যাবে, একটা ভালো ব্যবসা এবং আয়ের উৎসও হবে। তাহলে সেই কথাটা চিন্তা করলো এলিসেন্দার সর্বপ্রথম, যে এই বৃদ্ধটিকে কেন্দ্র করে তারা একটা মুনাফা অর্জন করতে পারে, একটা লাভ তারা পেতে পারে তাদের সংসারের জন্য, একটা ভালো মোটা টাকা তারা আয় করতে পারবে। তো এই হচ্ছে আজকের আলোচনার প্রথম পর্ব, যেখানে অসহায় বৃদ্ধটিকে কেন্দ্র করে রীতিমতো সকলেই তার নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য লেগে গিয়েছে। শেষ পর্যন্ত বৃদ্ধটির কি হবে সেটা জানবো আমরা দ্বিতীয় পর্বে। আজকের আলোচনা কেমন লাগলো তোমাদের, গল্পটা কতটা বুঝতে পারলে তা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, টাটা।